এবার বিধানসভা দেখাবো। বিধানসভায় আরো একদিন নজিরবিহীন ঘটনা, আরো একটি কি নজিরবিহীন ঘটনা। শাসক দলের বিধায়করা ওয়েলে নামলেন, কারণ বিজেপি বিধায়কদের সঙ্গে তুমুল তর্কাতর্কি। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের সঙ্গে শঙ্কর ঘোষ, অন্যদিকে বাবুল সুপ্রিয়র সঙ্গে কখনো হিরণ চট্টোপাধ্যায়। এই তর্কাতর্কি একটা বিল পেশের সময় বিপুল তর্কাতর্কিতে উত্তেজনা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, গতকাল যে অনীহা, উত্তর শুনতে অনীহার অভিযোগে বিজেপি বিধায়কদের বক্তব্য খারিজ করে দিয়েছিলেন স্পিকার, এবং তৃণমূলও হুঁশিয়ারি দিয়েছিল যে আমরাও শুনবো না বিজেপি বিধায়কদের। আজকে কি তারই রেশ, এবং এমন কি ঘটলো? গতকালের ঘটনার রেস তো আজকে শুরু থেকেই, এবং যে কারণে বিধানসভার অধ্যক্ষকে কার্যত রবীন্দ্রনাথের উদ্ধৃতি ধার করে বলতে হয়েছে, যারা যেতে চায় তাদের যেতে দাও। এবং বিজেপি বিধায়করা যখন বেরিয়ে যাচ্ছেন, তো প্রথমার্ধের এই ঘটনার রেশ দ্বিতীয়ার্ধের শুরুতেই হয়, এবং আজকে কৌশল বদল করে শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারা কার্যত পাল্টা বিরোধী দলকে আক্রমণে যান। ঘটনার যে সূত্রপাত সেটা তুমি জানো, যে গত কয়েক অধিবেশন জুড়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শাসক দলের বিধায়কদের তরফ থেকে অভিযোগ থাকে যে তারা বিরোধীরা তাদের বক্তব্য শোনেন না, তারা অধিবেশন কক্ষ ত্যাগ করে চলে যান, ওয়াকআউট করে চলে যান। এটা চলতে পারে না। এবং গতকালও যখন তাদের বক্তব্যকে এক্সপ্যান্ড করে দেওয়া হয়েছিল, রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল, তখনই বিধানসভার অধ্যক্ষ বিধানসভার রুল বুক 325-এর কথা উল্লেখ করেন। এবং আজকেও যখন শঙ্কর ঘোষ তিনি যখন বলতে ওঠেন, তখন পাল্টা শাসক দলের বিধায়করা তারা বলতে শুরু করেন যে তারা কেন বিরোধী দলের বক্তব্য বা কথা শুনবেন, তারা তো শাসক দলের কথা শোনেন না। এবং তার প্রেক্ষিতেই দেখতে পাওয়া যায় যে নজিরবিহীনভাবে বিক্ষোভের ঘটনা। এবং সাম্প্রতিক সময় অন্তত লক্ষ্য করতে পারা যায়নি যে শাসক দলের বিধায়করা কার্যত ওয়েলের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন, সেখান থেকে তারা তুমুল স্লোগান দিচ্ছেন, তারা চিৎকার করছেন। তবে বিধানসভাতে একটা বিষয় থাকে যে স্পিকার যদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, যাকে বলা হয় রুল বুক অনুযায়ী স্পিকার অন লেগস, সেটি হলে সকলকে বসে যেতে হয়। এদিনকে দেখতে পাওয়া গিয়েছে যে বিধানসভার অধ্যক্ষ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর পরেও কোনো বিধায়ক তারা বসেননি, তারা পাল্টা স্লোগান দিতে থাকেন। এবং পরবর্তী সময়ে কার্যত দেখতে পেলাম যে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট। একদম, তুমি যখন ফোনও দিচ্ছিলে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, তখনই আমরা বুঝতে পারছিলাম তোমার ফোনের মাধ্যমে কি আওয়াজ আসছে, তুমুল তর্কাতর্কি। কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় আর তার সঙ্গে শঙ্কর ঘোষ, দেখুন। আমরা দেখেছি যে কিছুক্ষণ চিৎকার করলো, স্লোগান দিল, ওয়াকআউট করে চলে গেল। এটা বছরের পর বছর হয়েছে। এখন ওরা নতুন পদ্ধতি ধরেছে, ওরা ওদের বলবেন, বলার পর ওরা বেরিয়ে চলে যাবে। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক একটা ট্রেন্ড। আমরাও যদি বেরিয়ে যাই ওরা বলার সময়, সে তো ভালো দেখাবে না। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে হাউসটা চালানো। যখন ন্যায় সংহিতা পাশ হয়েছিল, তখন উভয় কক্ষ থেকে 143 জন সাংসদকে বহিষ্কার করে দিয়ে তারপর ওটা পাশ করে নেওয়া হয়েছিল। সো অ্যাটিটিউড ইজ ভেরি ক্লিয়ার। ওরা ওদের বক্তব্য বলে বেরিয়ে চলে যাবে, সরকার পক্ষের বক্তব্য শুনবে না। আজকেও দেখলাম আমরা একই করলেন, গতকালও তাই করেছেন। আমার মনে হচ্ছে পরবর্তী যে আলোচনা আছে সেখানে ওই একই ব্যবহার ওরা করবে। কোন রুল বুকে শাসক বিরোধীদেরকে নির্দেশ দিতে পারে স্পিকার সাহেবকে জানতে চাইলেও স্পিকার সাহেব এর উত্তর দিতে অপরাগ। উনি আমার বক্তব্যকে এক্সপাঞ্জ করতেই ব্যস্ত। এক্সপাঞ্জ করার নাম করে অম্বিকা রায়, অশোক লাহিড়ীর বক্তব্য বাদ দেওয়া হয়েছে। স্পিকার সাহেব, আপনি আমাদের বিরুদ্ধে প্রিভিলেজ আনতে পারতেন, আপনি আমাদের বিরুদ্ধে সেন্সার করতে পারেন। আপনার কোনো অধিকার নেই 355 1 এবং 2 যেখানে এক্সপাঞ্জ করার কথা বলা আছে সেইটাকে ব্যবহার করে পুরো বক্তব্য। স্বাধীনতার পরে কোনোদিন এরকম হয়েছে বলে আমি শুনিনি। এবার পাঠানখালী পঞ্চায়েত নাম তো এখন সংবাদ শিরোনামে, কারণ ভুয়ো বার্থ সার্টিফিকেট প্রচুর। আর এবার ডেথ সার্টিফিকেট, ওই পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট ভুয়ো, 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেট বাতিলের জন্য চিঠি, স্বাস্থ্য দপ্তরে চিঠি, দক্ষিণ 24 পরগনা পুলিশের। ডেথ সার্টিফিকেট মানে এই ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে সম্পত্তি হাতানো থেকে আরম্ভ করে অনেক কিছু। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, কি মনে করছে রাজ্য সরকার, বা এই যে স্বাস্থ্য দপ্তর চিঠি দিল, কিসের জন্য?
দেখো, মূলত যখন এই জন্মের ভুয়ো শংসাপত্রের ইস্যু নিয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন, সেই তদন্ত শুরু করতেই দেখা যায় যে শুধুমাত্র জন্মের ভুয়ো শংসাপত্র নয়, এবার ডেথ সার্টিফিকেটও ভুয়ো, অর্থাৎ এমন কিছু ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যেগুলির কোনো রেকর্ড নেই। এবং তারপরেই যখন তদন্ত প্রক্রিয়া শুরু হয় দেখা যায় একাধিক ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে সেই ডেথ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে, জন্ম মৃত্যুর যে সরকারি পোর্টাল রয়েছে সেখানে আপলোড করে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো রেকর্ড নেই সরকারি বুকে, অর্থাৎ যে লগ বুকে রেকর্ড রাখতে হয় সেই লগ বুকে রেকর্ড নেই। তারপরেই যখন সন্দেহ তৈরি হয় তারপরেই আরও তদন্ত শুরু হয় এবং তদন্তে দেখা যায় যে 510টি এরকম ডেথ সার্টিফিকেট হদিশ পাওয়া যাচ্ছে এই পাঠানকালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখান থেকে 3500 ভুয়ো জন্মের শংসাপত্র পাওয়া গেছে। সেইখানেই দেখা যাচ্ছে 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেট চিহ্নিত করা হয়েছে। এবং তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়ে জানায় যে এই 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেট সরকারি ওয়েবসাইট যে রয়েছে অর্থাৎ জন্ম মৃত্যু পোর্টাল, সেখান থেকে যাতে অবিলম্বে বাদ দেওয়া হয়। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে গোটা ঘটনার অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু এই যে শুধুমাত্র ভুয়ো জন্মের শংসাপত্র নয়, এবার ডেথ সার্টিফিকেটও ভুয়ো বেরিয়েছে। এবং তারপরে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই তদন্ত প্রক্রিয়া আরও চলবে। জাল পাসপোর্ট কারবারি গৌতম সর্দারকে ধরার পরে একে একে পরতে পরতে একেবারে দুর্নীতির উঠে আসছে। আমরা পোর্টালে যখন সার্চ করে জানতে পারলাম যে আমাদের অফিস থেকে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, বার্থ সার্টিফিকেটের মতোই গৌতম সর্দার, যিনি আমাদের এখানকার কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন, তিনি সমস্ত কিছু ইস্যু করেছেন। ইতিপূর্বে আমরা প্রশাসনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিয়েছি, গোসাবা থানা সেভাবে ইনভেস্টিগেশন করছেন। এখানে 510টা আমরা দেখছি। এবারে আরও যদি আমরা পোর্টালে সার্চ করব, যদি কিছু থাকে সেটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে জানাবো। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এই গৌতম সর্দার, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আর এখানে দেখুন নার্সিংহোমের মালিক রহমতুল্লাহ মোল্লা, তাকে গ্রেফতার করা হয়েছে বাসন্তী থেকে। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করত এই বাসন্তী থেকে পুলিশের জালে এই নার্সিংহোম মালিক সোনাখালীর বাসিন্দা রহমতুল্লাহ মোল্লা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কিভাবে যোগাযোগ এই রহমতুল্লাহ মোল্লার সঙ্গে? দেখো, আমরা যেটা হচ্ছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে রহমতুল্লাহ যে হচ্ছে পাঠানকালী যে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে তাকে কিন্তু গোসাবা থানা পুলিশ গ্রেপ্তার করে। গৌতম সর্দারের সঙ্গে তার যোগাযোগ ছিল এমনই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই ঘটনা হচ্ছে সোনাখালী যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের মালিক রহমতুল্লাহকে গোসাবা থানা পুলিশ গত মঙ্গলবার কিন্তু গ্রেপ্তার করে। তারপরে তাকে কিন্তু আলিপুর আদালতে পাঠায়। আলিপুর আদালতে পাঠালে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে 5 দিনের জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর সঙ্গে আর কারা কারা জড়িত হয়েছে এবং কোথায় কোথায় এই বাস সার্টিফিকেট গুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু যোগাযোগ করা হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু এই যে নার্সিংহোমের সহকারী মালিক তিনি জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু তার যে নার্সিংহোম সেখান থেকে 405জনকে শংসাপত্র দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু সেই শংসাপত্র কিন্তু পোর্টালেও কিন্তু রেজিস্টার করা হয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট কিন্তু তারা হাতের জন্য। ওকে, এবার কলকাতা পুলিশের স্ক্যানারে আরো এক বাংলাদেশি, যে সে বাংলাদেশি নয়। 1991 সাল থেকে এদেশে লালবাজার কি তদন্ত করছে, কেন এতদিন ধরে, কিভাবে থাকলো, পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয় বা কি করে হলো, পাসপোর্ট নথি ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কিভাবে থাকলো 1991, মানে 34 বছর? একেবারে দক্ষিণ কলকাতার যে একটি জায়গাতে প্রায় 34 বছর ধরে আত্মগোপন করেছিলেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই তথ্য কলকাতা পুলিশের কাছে আসে। আমি তো তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের তরফে যে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস রয়েছে, অর্থাৎ আঞ্চলিক বৈদেশিক
পঞ্জীয়ন কার্যালয়, তাদের কাছেই প্রথম অভিযোগ এসেছিল এই ব্যক্তি সম্পর্কে। তারা অনুসন্ধান চালায় যে এমন একটি ব্যক্তি দক্ষিণ কলকাতায় প্রায় 34 বছর ধরে নিজের পরিচয় গোপন করে রেখেছে। 1991 সালে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে প্রবেশ করে এবং তারপর 1991 সাল থেকে কলকাতাতে তিনি রয়েছেন এবং তার কাছে বাংলাদেশ থেকে আসার কোনো বৈধ ভিসা বা কোনো পাসপোর্ট নেই। এমনকি পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে অনুসন্ধান পর্ব চালানো হয় তাতে যেটা উঠে এসছে যে এই ব্যক্তি আমাদের দেশের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত ইতিমধ্যে করে ফেলেছেন, যেগুলো ভুয়ো বলে বিবেচিত করা হচ্ছে এবং অনুসন্ধানের বিষয়গুলি আসার পরেই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে অবাক লাগছে যে 34 বছর ধরে এখানে থাকলেন কি করে? আত্মগোপন কিসের? 34 বছর কেউ আত্মগোপন করে থাকে নাকি পরিচয় গোপন করে ছিলেন এবং এখানে থাকলেন, কেউ দেখলেন না? এই প্রশ্ন তো উঠবে। আর এবার বাংলাদেশি নয়, এ দেশেরই সুস্মিত সেন, কালকে দেখিয়েছিলাম রণজয় চট্টোপাধ্যায়, এই পরিচয়ে ভুয়ো পুলিশ সেজে, একেবারে পুলিশ সুপার সেজে বিভিন্ন ধরনের কীর্তি। এর আরও কীর্তি, চালকের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। গড়ফাতে ভাড়া বাড়িতে, যে বাড়িতে আবার ভাড়া নিয়েছিল এ অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবারের, এই পরিচয়। ধৃতের সঙ্গেই থাকতেন চালকের থেকে চালক দিয়ে দিলেন। কতদিন ধরে চালকের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ, কথা বলবো রৌনকের সঙ্গে, এবং 15 লক্ষ টাকা চালক দিয়ে দিলেন, নাকি এর মধ্যে কোনো চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বা কোনো জোর করা এই রকম কিছু আছে? দেখো, একেবারেই 2024 সালে ডিসেম্বরে এই চালক মোবারকের সঙ্গে এই ধৃত সুস্মিত সেন তার আলাপ। ফেব্রুয়ারি মাস থেকে চালক তার সঙ্গে গড়ফায় থাকা শুরু করেন এবং চালককে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তার গাড়ি পুলিশে ঢুকিয়ে দেওয়া হবে এবং পুলিশে তার গাড়ি চালানো হবে। এইরকম একটা প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে 15 লাখ টাকা হাতিয়ে নেয় এই ধৃত ব্যক্তি। চালক যখন সেই বিষয়ে অবগত হয় তারপরই আমডাঙ্গা থানায় একটা অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল এই সুস্মিত সেনকে গড়ফা এলাকা থেকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ। শুধু তাই নয়, তার ঘর থেকে একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন, সিম কার্ড এবং ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এবং বেশ কিছু আইডেন্টি কার্ড উদ্ধার করেছে পুলিশ। যেটা জানা যাচ্ছে শুধু একমাত্রই চালক নয়, এছাড়াও প্রায় 10 থেকে 12 জনের কাছ থেকে তিনি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। একেবারে প্রতারণার আরো কীর্তি নিশ্চয়ই ফাঁস হবে। এবার 2 মহিলার ছবি দেখাই। এই ভদ্র মহিলাকে দেখছেন, স্বাভাবিক বাড়ি আছে, আবাসের টাকা পেয়েছেন। আবাসের টাকা পেয়ে কি করেছেন? বাড়ি সারাই করেছেন। আর আরেকজন মহিলাকে দেখাই, এই মহিলাকে দেখছেন, আর একটা বাড়ি দেখাই। হ্যাঁ, এই বাড়ি আবাসেরই বাড়ি। কি করেছে জানেন এই মহিলা? এই বাড়ির সামনে ছবি তুলে পোর্টালে পোস্ট করে দিয়েছেন। মানে আবাসের টাকা পেয়েছেন কিন্তু নিজের বাড়ি তৈরি করেননি, এরকমটাই তো অভিযোগ আসছে। সরাসরি চলে যাব মুক্তার সঙ্গে। মুক্তা, যার কথা বলছিলাম যে বাড়ি সামনে, অন্যের বাড়ির সামনে ছবি তুলে পোর্টালে পোস্ট, কারো বুদ্ধিতে তো করেছেন নিশ্চয়ই। দেখো, আমরা বলি রায়গঞ্জ ব্লকের যে 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারই কাঠিহার যে গ্রাম রয়েছে, সেখানে লাবিবি এবং যে রয়েছে আলেদা বিবি, তারা ঘরের টাকার জন্য অন্যের বাড়ির ছবি তুলে কিন্তু পোর্টালে পোস্ট করা হয়েছে এবং তারা কিন্তু 2 কিস্তির টাকাও পেয়েছে। কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা যায় যে তারা কোনো বাড়িই করেনি। তাহলে কি করেছে? সেই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করছে। কিন্তু ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এই যে ইনকোয়ারি করতে গেলে বিডিও অফিসের অফিসার বা পঞ্চায়েত সদস্য লাগে, তাহলে যেখানে পঞ্চায়েত সদস্য ছাড়া কি করে ইনকোয়ারি করলো? তাহলে কি অভিযোগকারী বক্তব্য দেখাই আগে। ঘর দেওয়া হয়নি, একটাও ইট হলো না, ওনার গাঁথনি হলো না, ঘরটা পাস করলো কে? 2টা কিস্তি অলরেডি টাকা তুলে নিচ্ছে এরা। ভিডিওতে আমরা লিখিত দিয়েছি, ভিডিওকে বলো কোনো রাগ হচ্ছে না, কই আসে নাই তো। পরের ঘর দেখিয়ে টাকা তুলে দিল, এটা কোনো সম্ভব না? উনি খালি গরিব আছে আর গ্রামে গরিব নাই। আবার বলছি মুক্তা, কারো কোনো বুদ্ধি তো কাজে লেগেছে নিশ্চয়ই, পেছনে কেউ আছেন।
দেখো এই ঘটনায় যে ওখানকার যারা তৃণমূল পঞ্চায়েত সদস্য যারা রয়েছে তারাই কিন্তু এই ঘরে যারা গরিব মানুষ তাদের জন্য ঘর কিন্তু আবর্জনা অ্যালটমেন্ট করা হয় এবং পঞ্চায়েতের তরফ থেকে একদম যারা নিজ কাঁচা বাড়ি আছে তাদেরকে দেওয়া হয়। কিন্তু এই জায়গায় পঞ্চায়েত সদস্য কিছু জড়িত আছে বলে দাবি করছেনই এক তৃণমূলের সদস্য গ্রাম পঞ্চায়েতের। একেবারেই না হলে তো এইভাবে কেউ এরকম ভাবে এই ভদ্রমহিলারা কখনো এরকম জালিয়াতি করতে পারবেন, যদিও এরা বুলিয়া ওড়াচ্ছেন যে অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। টাকা উঠেছে আপনার নামে? হ্যাঁ উঠেছে। কয় কিস্তি পেয়েছেন? দুইটা। একটা ছবি আপনি পাঠিয়েছিলেন, ওই ছবিটা কোথায় তোলা হয়েছে? ওই ওখানে তুলেছি। অন্য লোকের বাড়ির সামনে? কি নাম ওনার যার বাড়ির সামনে তুলেছিলেন? ওই যে ওই বাড়িটা তুলে। বাড়িটা কবে করবে, কি ব্যাপার বলুন একটু। করতে হবে এখন। কয় কিস্তি টাকা পেয়েছেন? দুবার। দুবার যে টাকা পেয়েছেন আপনি নাকি বাড়ি করেননি বলে অভিযোগ আসছে, কি বলবেন? আদ্রা ছিল উঠাইছি। আদ্রা ছিল, এটা উঠা পারিনি, ওই টাকাটা উঠালি। এটা অর্ধেক করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেই এই টাকাটা পে করেছেন বাকিটা? হ্যাঁ হ্যাঁ বাকিটা। আর পঞ্চায়েত কি বলছে দেখুন। একটা গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, ওইটুক টাকা দিয়ে করলো ঘরটা, পুরানো ঘরটাই নতুন করে করলো। যে দেয়নি ও দিবে, আশাবাদী আমি আছি, বলবো ভিডিওর কাছে ঘরটা হবে। তদন্ত করলাম জিনিসটা এরকম, আশাবাদী আছি, আমি চেষ্টা করছি। ঘরটা হয়ে যাবে? হয়ে যাবে।